বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। সারাদিন শিলিগুড়িতে আজকে কোনো রোদের দেখা সাক্ষাৎ কিচ্ছু ছিল না। কালকে বহু রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে, ইনফ্যাক্ট সারা রাতি বৃষ্টি হয়েছে। সকালবেলায় 5:30টায় ঘুম ভেঙে গেছে। বোধিসত্ত্ববাবু আজকে কলেজে যেতে পারেননি, শরীর খুবই খারাপ। তিনি সারাদিন শুয়েছিলেন। 11টার সময় অগত্যা উঠতে হয়েইছে একটা কাজের জন্য। কোনো রকমে উঠে কাজটা সেরে আবার শুয়ে পড়েছেন। সারাদিন বিশ্রাম নিয়ে এখন তিনি একটুখানি ভালো আছেন। তা নিয়ে এখন একটুখানি গেছেন হচ্ছে সেলুনে দাড়ি ছাড়তে। এখন তিনি খুব নিজের লুক নিয়ে সচেতন হয়েছেন। যদিও শিলিগুড়িতে সারাদিন কেটে যায়নি, কিন্তু এখন মোটামুটি দিনের মধ্যভাগ কেটে গেছে এবং এখন দেখে কেউ বলবেই না যে এখন কটা বাজে। বোঝাই যাচ্ছে না আজকে সারাদিনে সকাল কখন, দুপুর কখন, বিকেল কখন হয়তো বোঝাই যাবে না। বিকেলটা আসলে বুঝতে পারবো। এখনও রোদ আসার একটু সম্ভাবনা আছে, দেখি আসে যদি, নাহলে ভালোই হয়। আজকে ভদ্রলোকের উত্তরবঙ্গ সংবাদে ফেসবুক লাইভ আছে, সেজন্য তিনি যাবেন। সেই কারণেই এখন আপাতত তিনি দাড়ি ছাড়তে গেছেন, এসে স্নান করবেন, খাবেন, তারপর হয়তো নিজের ভিডিওটা করে রেখে তারপর তিনি উত্তরবঙ্গ সংবাদেই যাবেন। নাকের ডগায় নিজের লক লক করছেন। এখানে আবার একটা ফুল দেখা দিয়েছে, এই ফুলটাকে কাটতে হবে। এইটাই তো, ডালটাকে ছাড়তেই হবে। আর তা নইলে দেখি এটা ঘুরিয়ে যদি বাইরের দিকে দিয়ে দেওয়া যায় তাহলেও হবে, কিন্তু ছাদের দিকে বেড়ে লাভটা কি, তাই না? আজকে আকাশের অবস্থা দেখে সমস্ত জামা কাপড় আজকে কাচাই। আজকে যে অল্প কিছু কাচানো হয়েছে, এখনও এগুলো হাতে কাচা, আর বেশিটাই আমি মেশিনে দিয়ে দিয়েছি। সেগুলো আজকে কোনোভাবেই মেলবো না। সেগুলো কাল বোধিসত্ত্ববাবু হয়তো কলেজ যাবেন, তখন কলেজে যখন বেরিয়ে যাবে তখন উঠবো, একবারে ঝড় থাকুক জল থাকুক সমস্ত দিয়ে দেবো এবং ছাদ বোঝাই হয়ে যাবে। কালকে ঢুকেই একটা খারাপ খবর পেয়েছি। কয়েকদিন আগের ব্লগেই আমি বলেছিলাম যে এটা রেলের জায়গায় না পাট্টা দিয়েছে না কিছু, একটা সম্ভাবনা তো আমরা জানতে পেরেছিলাম, মানে বোধিসত্ত্ববাবু জানতে পেরেছিলেন অবশ্যই। তো সেটা আসলে বাস্তবায়ন শুরু হয়েছে। ঢোকার সাথে সাথে আলপনাদি বললো যে এর মধ্যে এসে এদের সবার কতগুলো বাড়ি সেটা গুনে নিয়ে গেছে। শুধু তাই না, মানে এদের কাছে তো থাকেই সেটা হিসেবে, প্লাস প্রত্যেকটা বাড়ির যে গার্জিয়ানের নাম সেটা এরা নথিভুক্ত করে নিয়েছে। আলপনাদি কালকে বলছিল যে কেন নিচ্ছে সেটা নাকি বলছিল না, পুলিশ এসেছিল, তাছাড়াও আরও অনেকেই এসেছিলেন। মামুনি আজকে বললো, মামুনিরা সবাই দল বেঁধে জিজ্ঞাসা করেছিল যে এটা কেন হচ্ছে। তখন বলছে সম্ভবত উচ্ছেদ হবে, কিছুটা হলে তো হবেই। কিছু জায়গার মধ্যে সামনের দিকে হলো রেজিস্ট্রি করা জায়গা, ওটা রেলের ল্যান্ড নয়, কিন্তু বেশিটাই তো রেলের জমি। ওখান থেকে একটা ফ্লাইওভার হবে। আমি এই কয়েকদিন আগে বলছিলাম যে দিয়ে গেলে একটা রেলের আছে, ওই রেলের ট্র্যাকের খুব ক্ষতি হয় জন্য রেলের রাস্তাটা ওরা ব্যবহার করতে দেয় না। ট্র্যাকগুলো উঁচু করে দিয়েছে, রাস্তাটাকে ওরা খুঁড়ে নিচু করে দিয়েছে। এখন সেটাতে টোটোও যায় না, হেঁটে হেঁটে ছাড়া কোনো উপায় নেই। তা সেই রাস্তাটা ব্যবহার করতে যদি দিত তাহলে আমাদের বাড়ি থেকে হাতিমোড় যতটা, আমাদের বাড়ি থেকে এখানে এনটিএস মোড় বলে একটা মোড় আছে, একদম কাছে হয়ে যাবে। ইনফ্যাক্ট হাতিমোড়ের ঠিক অতটাই দূরত্ব হয়তো বা ওর থেকে একটু কমই হয়তো হবে, ততটাই হয়ে যাবে। আর ওটা খুব ইম্পর্ট্যান্ট একটা মোড়, ওখান থেকে এনজিপি ভীষণ কাছে। যত রকমের বা ইয়েগুলো যায়, অটোগুলো যায়, সব এইভাবে করে এসে এনটিএস মোড়কে কানেক্ট করে তারপর এনজিপির দিকে চলে যায়। তো ওইখানে একটা ফ্লাইওভার হবে, ঠিক এই জায়গাটা থেকে শুরু হবে, আর হয়তো এনটিএস মোড়ে গিয়ে কানেক্ট করবে, অথবা একেবারে ওই টিকিয়াপাড়া মোড়ে গিয়ে কানেক্ট করবে। তা সুতরাং এই রাস্তাটা যেটা এখন আপনারা দেখছেন, দুদিন পর এই দেখবেন এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়ার মানে বিরাম নেই। আমি মাঝে মাঝে যে অনুযোগ করি আমাদের বাড়ির দিনহাটার বাড়িটাই ভালো, টোটো যায় না, কোনো রিক্সা পাওয়া যায় না। কিছুদিন পর এটা যদি হয়ে যায়, কিছুদিন পর আর সেই অনুযোগটা থাকবে না, কারণ রাস্তাটা খুবই বিজি হয়ে যাবে। বলে কিছু তো উচ্ছেদ হবেই, ওটা তো খারাপ লাগছেই। তবে মানুষ পাগলের মতো জায়গা খুঁজছে। কিছু কিছু জায়গার দাম ভীষণভাবে বেড়ে গেছে, বিশেষ করে এই লেখালেখিটা হয়ে যাওয়ার পর থেকে। যে জায়গার দাম আগে ছিল 2 লক্ষ টাকা, সেটাই এখন হয়ে গেছে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, এরকম আর কি। তো হ্যাঁ, এটা হয়েছে কারণ আমি জানতে পারলাম একজন ফুলবাড়ির ওদিকটায় জমির বায়না করেছিল 5 লক্ষ টাকায় 2 কাঠা। সেটা কিন্তু একদম ভেতরে, ওই জায়গাটা যে বসবাসের ভীষণ অনুকূল, একেবারে চতুর্দিকে ভালো মানুষের বা সামনটা নয়, কিন্তু তাও ওই জায়গাটা ওরা পেয়েছিল। এইটা হয়ে যাওয়ার পর ওরা যখন নেক্সট ওদের কিছু একটা কাজ করতে গেছে, তখনই সেটা বলে দিয়েছে 10 লাখ, একটা পয়সাও কমাবে না। তারপর শেষে যত টাকা দিয়ে বায়না করেছিল, লোকজন নিয়ে গিয়ে চাই বহুত ঝুল ঝামেলা করে যেটুকু টাকার বায়না সেটুকু তারা টাকাটা ফেরত নিয়ে চলে এসেছে। কারণ অত টাকা দিয়ে, 10 লাখ টাকা দিয়ে ওরা জায়গা কিনতে পারবে না, অত সম্ভব না। ওরা আবার অন্য জায়গা খুঁজছে। তবে ঠিক আছে, মানুষের একটু এতদিন পর হলো কানে জল ঢুকেছে, আর এরা নির্দ্বিধায় সেটা স্বীকার করছে যে দোষটা আমাদেরই। রেলের জায়গায়
মানে পুরুষানুক্রমিকভাবে আমরা রয়ে গেছি, নিজেদের কথা ভাবিনি, সে দোষ কি রেলে, এটা যেমন বলছে। আসল কথাটা হচ্ছে এটা একটু সময় দিতে হবে, দিলেই এরা সব আপসে উঠে যাবে। সুপ্রভাত বন্ধুরা, পরের দিনে আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। এখানে জানলাটা খুলে দিয়েই আজকে একটা ছোটোখাটো গোলাপ দেখতে ফুল দেখতে পেলাম বটে। এটা জামরুল গাছের ফুল, দেখে এত সুন্দর লাগছিল। আমরা তো ফলটাই খেতে অভ্যস্ত, কিন্তু এটার ফুলের যে নিজস্ব এত সৌন্দর্য আছে সেটা এত কাছে গাছটা থাকা সত্ত্বেও যেন এর আগে কখনো সেরকমভাবে খেয়াল করে উঠিনি, বা খেয়াল করলেও সেরকমভাবে মনে রাগেনি। তো আজকে যেমন ব্যাপারটা মনে লেগে গেল, যার ফলেতে ভিডিও তুলে নিলাম, একটু ব্লগেও রেখে দিলাম। তো আগের দিনে অনেক জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো সব রাতে কাচা হয়েছে জন্য সকালবেলা এই সময়টা 8টা মতো বাজে, আমি এখন ছাদে চলেছি সে সমস্ত কিছু মেলে দিতে। এক তো হচ্ছে গিয়ে আবহাওয়া ভীষণ খারাপ, যদি এক্ষুনি মেলে দিই তাহলে হয়তো একটা সম্ভাবনা আছে যে দিনের শেষে শুকিয়ে যেতে পারে, আর হাতে কাচবেও মামুনি অনেকটা, কাজেই জায়গার একটা অভাব তো হবেই। তাই জন্য তাড়াতাড়ি করে যতটুকু পারি আমি করে নিচ্ছি। আমি এখন নিয়মিতভাবে ব্লগ যেটা করছি, হয় ব্লগ করতে পারছি না, ব্লগ করলে আমি এডিট করে উঠতে পারছি না, সব কিছু মিলিয়ে মিশিয়ে না একটা টেনশন চলছে। মানে এই টুপুরের উচ্চশিক্ষা, তারপরে পরবর্তীকালীন সিদ্ধান্ত, এই সমস্তগুলো ব্যাপার ট্যাপার। সব আপনারা উল্টো দিক থেকে যারা দেখছেন তারা প্রত্যেকেই জানেন, নতুন করে কথা বলার কিছু নেই, যে এই সময়টায় প্রত্যেকটা বাবা মায়েরই একটা এরকম পরিস্থিতি যায় বটে, তবে সেটা আবার কেটেও যায়। তো এখন আমার ভার্চুয়াল ডায়েরির পাতায় সেই রকম একটা সময়, যেটা আমি খুব যত্ন করে লিপিবদ্ধ করছি। পরবর্তীকালে যখন সব কিছু স্থিতাবস্থায় চলে আসবে তখন এই ভিডিওগুলো দেখবো আর ভাববো যে আমার ব্লগ এত পছন্দের জিনিস, সেটাও আমি ঠিকঠাক করে উঠতে পারছি না মানসিক উদ্বেগের জন্য। সিইউইটির রেজাল্টটা যে কোনো দিন বেরিয়ে যাবে, কখন বেরোয় এইরকম একটা অবস্থা আর কি। যাই হোক, ঠিক আছে, আপাতত এখনও পর্যন্ত বেরোয়নি, যখন ভয়েস দিচ্ছি তখনও অবধি বেরোয়নি, এইটাই হচ্ছে খবর। তো প্রচুর জামা কাপড় কাচা আছে, আগের দিনেও সব যে শুকিয়ে গেছে এমনটা নয়, সেগুলোও আবার বাইরে মেলে দিতে হবে। মানে জায়গার আজকে অভাব হবেই, প্লাস যে যত হাতে কাচবে সে সংখ্যাটাও নিতান্ত অল্প নয়। তবে এগুলো তো সব মেশিনে কাচা, আগের দিনের কাচা। আর আমরা খুব মোটা জামা কাপড় হ্যাঁ কয়েকটা আছে বটে, তবে বেশিরভাগই নেই, সবই সুতিরই বেশিরভাগ। সেগুলো হয়তো শুকিয়ে যাবে, হয়তো তখন খানিকটা জায়গা হবে। পরে ভয়েস দিচ্ছি, এটুকু বলতে পারি জামা কাপড় শুকায়নি, মানে এই এক সমস্যা বৃষ্টির দিনে। তো যাই হোক, ঠিক আছে, এখন ওই ঘরেরটাকে ঘাট ধরে টেনে নিয়ে এলাম। এইটার আবার একটা সমস্যা হয়েছে, আমি ভেবেছিলাম ছাদে জায়গা বাঁচানোর জন্য এই জিনিসটা খুব উপকারী, হ্যাঁ উপকারী বটে, তবে একটু হাওয়া লাগলেই জামা কাপড় সমেত সেটা উল্টে পড়ে থাকছে, এইটা একটা মুশকিল হয়েছে। সেই জন্য এইটাকে রাখতে হচ্ছে এমন একটা জায়গায় যেখানে যে হাওয়াটা খানিকটা কম আসে। আমাদের সিঁড়ির ঘরের পাশের যে লাগোয়া দেয়ালটা, এটাকে দেয়ালের সাথে ঠেসান দিয়ে রাখতে হচ্ছে, তাহলে উল্টোচ্ছে না, উল্টোতে গেলে দেয়ালে লেগে যাচ্ছে আর কি। কিন্তু এমনিতে এই জায়গাটা যখন আমি দিয়েছি, এই জায়গাটা দিলে সব থেকে দ্রুত শুকোবে জামা কাপড়, কিন্তু সেটা তো দেওয়া যাচ্ছে না, এটাই তো মুশকিল। তো এখন আমি একটুখানি ছাদে ওই আমার গাছের গ্রোথগুলো, মানে ভেবেছিলাম যে আশানুরূপ হচ্ছে না আর কি পদ্ম গাছের গ্রোথ, সত্যি কথা। তো কিছু কিছু খাবার দাবার দেওয়ার পরেও এটার এরকম কেন অবস্থা আমি জানি না। অবশ্য কয়েকটা দিনের জন্য চলে যাচ্ছে, জল ওভারফ্লো করতে হবে, প্লাস রোদ্দুরের একটা সমস্যা তো ছাদের গাছেতে রয়েছে, কিন্তু তবুও যেন মনে হচ্ছে যে আরও কিছু সমস্যা আছে। আমি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করছি যে সমস্যাটা কী হচ্ছে। এই জায়গাটাতে কোনো ট্রাইপড নেই, কিছু না, আমি জাস্ট ওই আমাদের রেলিংয়ের ওপরে একটা জায়গাতে কোনো রকমের ঠেসান দিয়ে রেখেছি, ভরসা যে একটা নেট আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যখনই আমি এই পদ্ম গাছের এগুলো কেটে দিচ্ছি মরা ডালগুলো, তখনই হয়তো বা একটুখানি ওই নেটে টান পড়ছে, আর নেটে টান পড়লেই আমার মোবাইলের ক্যামেরার অ্যাঙ্গেলটা বদলে যাচ্ছে। ওই আর কি, ছোটোবেলায় বাচ্চাকে যেরকম আমরা ওই মশারিতে রাখতাম যে চারদিকে গুজে দিলে, আর যাই হোক বাচ্চা মশারি থেকে বিছানায় গড়িয়ে পড়বে না, মশারির মধ্যে ঝুলে থাকবে, টুপুর আমার কত ওরকম হয়েছে। ঘুমের ঘুরে হঠাৎ করে হাতরে দেখছি বাচ্চা জায়গায় নেই, পরে দেখছি ভাগ্যিস মশারিটা টাঙানো ছিল, তাই মশারি কোনো একটা কোনায় ঝুলে আছে। সেই রকমভাবেই আর কি ওই ট্রাইপড বলছি, মোবাইলটাকে আজকে আমি রেখে তারপর এখানে আমি শ্যুট করছিলাম। তারপর দেখলাম ব্যাপারটা একটু রিস্ক হয়ে যাচ্ছে, সেজন্য আবার হাতে নিয়ে নিলাম, নিয়ে এগুলোকে সব সাফ করে দিলাম। জানি না কতদূর এটাতে উপকার হবে, তবে আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছি যে কেন এরকম হচ্ছে। খারাপ লাগছে আমার গাছগুলোর জন্য যে এত কিছু করেও বাবা তোমাদের আমি স্বাস্থ্য উদ্ধার করতে পারছি না। স্বাস্থ্য উদ্ধার না করতে পারলেই ধরে নিতে হবে সেই গাছ রোগা গাছ বা রুগ্ন গাছ। তো আমি যখন গাছটার প্রতিপালন করছি, ধরে নিচ্ছে আমি গাছের মা, সুতরাং আমার তো একটু খারাপ লাগবেই। তো তারপর এলাম এই জায়গাটাতে। এই জায়গাটা যতই পরিষ্কার করা যাক, এ দুদিনের মধ্যে ওলঢাল হবেই। আর এই ভদ্রলোকের আবার একটা ব্যাপার আছে, তার কাজের জায়গায় যেন কেউ না হাত দেয়। ইনফ্যাক্ট মানে সত্যি বন্ধু বিশ্বাস করুন, কয়েকটা জিনিস আমি নিচে ফেলে দিলাম বটে, মানে ওই কাগজগুলো, এই কাগজের মধ্যে কিন্তু মোটামুটি আপনি ধরুন 80 ভাগ কাগজ বাতিল করা যেতে পারে, কিন্তু ওই 80 ভাগ
পাতিলের মধ্যে একটা দুটো কাগজ আছে যেগুলো খুব জরুরি। আমার যদি এই লোকটার জায়গাটাকে পরিষ্কার করতে হয়, ধরে বসে একটি একটি করে পাতা আমাকে দেখে দেখে তারপর সেগুলোকে ফেলতে হবে, সে সময় আমার নেই। তার মধ্যে আবার তিনি যাচ্ছেন এখন স্নানে, যাওয়ার আগে তিনি আবার আমাকে বলে গেলেন এই সমস্ত কাগজপত্র ফেলা যাবে না। বললেন তাহলে কী করতে হবে? বলে তাহলে পুড়িয়ে দিতে হবে। আমি বললাম যাও গিয়ে পোড়াও গে ছাদে গিয়ে, এই জিনিসপত্র পোড়ানো মানে কাজের ওপর কাজ। তারপর বলছে আমার জিনিসপত্র তুমি কেন ধরছো, হ্যাঁ না তা না করে একটুখানি চেঁচামেচি করলো। তাই কাজগুলোকে অসমাপ্ত রেখেই কিন্তু এখানে আমি চললাম, মানে কাজ করেও দেবো, জায়গাটা কি নোংরা করে রেখেছে, হ্যাঁ করেও দেবো, আবার এদিকে গালও শুনবো। সেই জন্য আমার খুব রাগ হয়েছে। আমি না আজকে যা হোক, এই দেখুন পুরোটা কিন্তু সাফ করলাম না, আধখানা করে রেখেই আমি এখানে কাটি। এবার বাকি কাজটা এই ভদ্রলোক নিজেই করবেন। আলপনাদির অবজারভেশন, বৃষ্টিটা কেমন করে পড়ছে বলছো? নীরবে একদম, মনে হয় কি কিছু জানে না, হাওয়া নেই একটু, আর গাছের পাতা নড়ছে না, একটাও গাছের পাতা নড়ছে না। হ্যাঁ নড়ছে, বৃষ্টিগুলো পড়ছে, ওটাই নড়ছে, তাছাড়া নেই। বাহ, একটু হাওয়া নেই, তুমি দেখো একটা গাছের পাতা নড়ছে। আকাশটা একেবারেই অন্ধকার করে এলো, একটু তাও আলোটা ফুটেছে, মাঝখানের সময়টাতে আরও বেশি আঁধার হয়ে গিয়েছিল আর কি। গোলাপি জবায় প্রত্যেক দিন ফুল দিচ্ছে, কিন্তু আমার সাদা জবাটা একেবারেই ফুল দেওয়া আর মানে বন্ধই করে দিয়েছে। আর এটাকে নিচে পাঠিয়ে দেবো। অনেকে আমাকে সাদা জবার ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করছেন। বন্ধুরা, ওটা অমাবস্যার দিন ফুলটা তুলতে নেই বলে শুনেছি। সাদা জবার একটা আলাদা রকমের মাহাত্ম্য আছে, কিন্তু ঘরের ভেতর রাখা নিয়ে অনেকে বলছেন সেটাতে কোনো সমস্যা বলে আছে বলে আমি জানি না। তা অনেকেই দেখছি খুবই কনসার্ন হচ্ছেন। তো আমিও দেখছি যে এটা এখানে বারান্দা থেকে একটা ভালো হচ্ছে না। মিলিবাগ তো হয়েছিল, এখন মিলিবাগ না থাকলেও ভালো পারফর্ম করছে না। এটাকে নিচে পাঠিয়ে দেবো, যদি নিচে মাটিতে গেড়ে দিই এই একেবারে ঝাঁপিয়ে ফুল আসবে। তো তার জায়গায় অন্য কোনো একটা 5 পাপড়ির জবা, তো অনেক রকমের রঙই হয় আজকাল, সেই রকম আজকাল কেন চিরকালে ছিল, আমাদের হয়তো মানে গোচরে ছিল না, সামাজিক মাধ্যম ছিল না, যার ফলে আমরা তো জানতাম না। তো এখন ওরকম একটা কিছু সহজ ফুল নিয়ে আসবো। এটা যেমন একদম ঝাঁপিয়ে ফুটছে, হ্যাঁ প্রত্যেক দিন এত এত ফুটছে। লাল জবার কথা ভেবেছি, লাল জবাটা কবে আনি দেখি। তো আজকে তো অরণ্য ষষ্ঠী, আমি পরপর 2 দিনের ব্লগ একদিনে আজকে মার্চ করে দিচ্ছি। ওটা হচ্ছে বিভিন্ন ব্যাপার নিয়ে একটু ঘেটে খাওয়া হয়ে আছে, একবারে ঘেটে ঘুগনিও বলতে পারেন আর কি। সেসবগুলো নিয়ে মনের দিক থেকেও ভালো নেই। মায়ের জন্য খুব মন খারাপ করছে আমার মনে হচ্ছে আজকের দিন আমি কেন শিলিগুড়িতে আছি, কেন আমি দিনাটায় নেই। কয়েকদিন থেকে একটু মনটা মা করছে আমার। দেখি কিন্তু এমনভাবে এমন পরিস্থিতিতে আছি না, করতে যে পারবো না সেটা একটা ব্যাপার। মানে এই মুহূর্তে যে কোনো দিন যে কোনো একটা কিছু হতে পারে, সিইউটি রেজাল্টটা যে কোনো দিন বেরিয়ে যেতে পারে, সে এখন তার উপরে নির্ভর করছে দুপুরে পরবর্তীকালীন পদক্ষেপ। এই সময়টাতে আমার শিলিগুড়িতে থাকা তথা স্থিতাবস্থা রাখাটা খুব জরুরি। আর মাও সেটা বুঝতে পারছেন। মা হয়তো এখন আমাকে অ্যালাউও করবেন না, বাড়িতে হয়তো যেতে চাইছি বললে হয়তো মা বলবেন না আসবি না। মা তো এরকম ফটাস ফুটুস কথা বলে দেয়। তো সেসব নিয়ে মন টনগুলো খুব খারাপ হয়ে আছে, আমার কিছুই ভালো লাগছে না। আজকে যেমন ভিডিওটা এডিট করতেও ইচ্ছা করছে না, যেটা ভিডিও যাবে সেটা কেমন করে যাবে জানি না, যে কোনো রকমে করবো আর কি এডিটিং। কাজ তো কাজ করতেই হবে, এমনিতে কাজটা করতে আমার খুব ভালো লাগে, কিন্তু কখনো কখনো পারিপার্শ্বিকতা একদম ঠিক মনের উপর চেপে বসে এই আর কি। আজকে সেই ব্লগটা যাবে যেটা হচ্ছে আমরা কলকাতা থেকে এসেছি সেই দিনের ব্লগ আজকে যাবে। এডিট করিনি, কিচ্ছুটা এডিট হয়নি এখনো। এই আমাকে দেখছি লিখছেন বহু লোকে, কালকে পরশু দিনের আগের দিন থেকে, হ্যাঁ পরশু দিনের আগের দিন থেকে কমের পক্ষে 50-60 জন বিভিন্ন মাধ্যমে সামনে দেখা হয়েছে, তারাও 2 জন বলেছে। তারপর ইনস্টাগ্রামে তো প্রচুর মানুষ, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে দিদি উদয়ন গুহ ধরা পড়েছে, দিদি উদয়ন গুহ ধরা পড়েছে। জানি যখন ধরা পড়েছে ঘণ্টাখানেকের মধ্যেই খবর পেয়েছি, তখন আমরা কলকাতায় আছি, সেই সময়টা খবর পেয়েছি, তখন মনে হলো রাহু মুক্ত হলো। মায়ের সাথে আমার একটা বিস্তর অসুবিধার জায়গা এই ভদ্রলোকের কারণে তৈরি হয়েছিল। মাকে আমি কিছুতেই বোঝাতে পারতাম না অনেক কিছু, আর মা বুঝতেও চাইতেন না, উল্টে শুধু শুধু আমার সাথে রাগারাগি করতেন। আমি মানে মা এবারে এখন গিয়ে যেমন এই কথাগুলো মাকে গিয়ে এবারে আমি ঠান্ডা মাথায় বোঝাবো যে মা তুমি বুঝতে পারতে না আমি তোমাকে কেন মাঝে মাঝে বলতাম চলো চলো, মানে অনেক কিছু বন্ধু, অনেক কিছু। মানে নিস্তরঙ্গ এত সুন্দর একটা শহরকে, আমার দিনহাটা শহর যে কী ভালো শহর, সাংস্কৃতিকভাবে অত্যন্ত প্রমিনেন্ট একটা শহরকে শেষ করে দিতে পারে একটি মানুষ। এই লোকটা না হলে সেটা আমরা ভাবতে অবধি পারতাম না কোনো দিন। মানে এই রকমের একটা লোক, সত্যি কথা, সে ধরা পড়েছে, তার প্রতি ছিটে ফোটা সহানুভূতি নেই। অনেকেই বলছেন আহা কত বয়স, হ্যাঁ না, যারা দিনাটায় ছিলেন, যারা এর মানে প্রত্যক্ষ ভাগিদার, তারা জানেন বন্ধু। আমার এই সামাজিক মাধ্যমে কয়েকটা কথা, তার পরিপ্রেক্ষিতে যে সমস্ত কতটুকু যে সহ্য করতে হয়েছে, তাও তো একটা সময় ধরেই নিয়েছিলাম যে ধুর বাবা এবার থেকে যা বলবো শুধু দিনাটার ভালো ভালোই বলবো। আর তারপর বলেছি বেশ কিছু ব্লগে যে
দিনহাটা সুন্দর হয়েছে, কত শপিং মল হয়েছে, এখন বাড়ি থেকে বেরোলে সব কিছু বড্ড হাতের কাছে, এইসবগুলো বলেছে। আর এই কথাগুলো সত্যিও, এগুলো তো পুরোপুরি অস্বীকার করার না। একেবারে দিনহাটায় কোনো কাজই হয়নি সেটাও পুরোপুরি বলা যাবে না, এটা পুরোপুরি মিথ্যা কথা। সৌন্দর্যায়ন ঘটেছে, কিন্তু ওই ওপরে ওপরে কিছু মানে পালিশ দিয়ে ওপরে একটু সুন্দর রং করে ভেতরটা ঝুরঝুরে করে দিয়েছে, ঝুরঝুরে করে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে, হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করে দিয়েছে। সাধারণের টাকা মেরে কত মানুষ যে গৃহভাড়া হয়েছে, কত মানে কি যে আপনারা একটা সন্দেশ খালি দেখেছেন। খাতা যদি খোলা শুরু হয়, সব যদি ওপেন করা শুরু হয়, তাহলে আপনারা যারা একেবারে ভারী মানে দয়া পরামর্শ হয়ে বলছেন ওই একটা মানুষ এই 80 বছর বয়সে এই লোকটার যা কী করে গেছে মানে সেটা আর বলার না। অবশ্য যখন তিনি ক্ষমতায় এসেছিলেন আজ থেকে 15 বছর আগে, তখন তার বয়স ছিল 65। এ যদি 8-10টা বছর আগে আসতো তাহলে দিনহাটায় বোধহয় প্রতি পাড়ায় একটি করে শ্মশান তৈরি হতো, বৈদ্যুতিক চুল্লি থাকতো, শ্মশান ব্যবস্থা খুব ভালো হতো আর কি। এত শয়তান লোক। আমি এ ধরনের কথাবার্তা ব্লগে বলি না, কিন্তু বাপরে, রাহুমুক্তি যাকে বলে, এবং এই যে ধরাটা পড়েছে, প্রাণে জল এসেছে, এর প্রতি কোনো সহানুভূতি নেই। অসুরের প্রতি কোনো সহানুভূতি থাকতে পারে না, দানবের প্রতি কোনো সহানুভূতি থাকতে পারে না। একা নষ্ট করে দিয়েছে সবটুকু, এবং তার সাঙ্গপাঙ্গ। যাই হোক, মাটা আমার ওখানে থাকে, তার 1% ক্ষমতা ছিল না যে কোনো রকম প্রতিরোধ এলে সেটাকে মোকাবিলা করবেন। এটা এখন কেটেছে, এমন একটা সময় কেটেছে যে সময়টা আমি এই সময়টা পাকে চক্রে শিলিগুড়িতে ভীষণভাবে মানে গেঁথে গেছি, কিন্তু আমার মনটা শুধুই দিনাটাই উড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে চলে যাই, মার কাছে যাই। এই তো চলুন বন্ধুরা, আজকের দিনের জন্য ব্লগটাকে শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ